আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সকলকে স্বাগতম জানাই ভয়ের সময়ের 15তম এপিসোডে। আপনি যদি আমাদের ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের মেইল করবেন ভয়ের সময় @gmail.com-এ। আপনাদের সঙ্গে ঘটা বা আপনাদের জানা সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের এইখানে। আর আপনারা যদি এখনও আমাদের সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সাবস্ক্রিপশন আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য ওষুধ হিসাবে কাজ করে। আজকে আমরা দুটি ঘটনা শোনাব। প্রথম ঘটনাটি যেভাবে তিনি লিখেছেন আমি সেভাবে পড়বার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাই, আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নাম সুজন, ছদ্মনাম। আমার ঠিকানা সহ আমার আসল নামটি গোপন রাখার জন্য আপনার কাছে অনুরোধ করছি। তো ঘটনাটি আমি যেভাবে কালেক্ট করেছি আমি সেভাবে বলবার চেষ্টা করছি। 1990 সালের মাঝামাঝি সময় রতন নামের এক তরুণ ভূগোল গবেষক তার দলের সঙ্গে দেশের উত্তর অঞ্চলের একটি প্রত্যন্ত গ্রামে যায়। গ্রামটির নাম নলডাঙ্গা, ছদ্মনাম, যা তার শান্ত ও সবুজ প্রকৃতির জন্য পরিচিত। কিন্তু এই গ্রামের মাঝে ছিল একটি রহস্যময় জলাশয়, যা স্থানীয়দের কাছে পরিচিত ছিল কান্নার কুয়ো নামে। পুকুরটি গ্রাম থেকে কিছু দূরে ঘন বাঁশবাগানের আড়ালে অবস্থিত। এর জল ছিল গাঢ় সবুজ, প্রায় কালো, সারা বছর শ্যাওলায় ঢাকা। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো গ্রীষ্মের সময় প্রচণ্ড তাপেও আশেপাশের জলাশয় শুকিয়ে গেলেও পুকুরটির জল কখনো শুকোতো না, বরং সবসময় তা টকবক করে ফুটছে বলে মনে হতো। নলডাঙ্গার মানুষ এই পুকুরের ধারে ঘেঁষত না। তাদের বিশ্বাস, পুকুরের নিচে বাস করে এক নিশিজল অর্থাৎ জলপ্রেত বা জলসত্তা, যে প্রতি পূর্ণিমা রাতে যুবকদের তার সৌন্দর্যের মায়া দেখিয়ে জলের গভীরে টেনে নেয়। স্থানীয়রা আরও বলতো, এই পুকুরে যারা একবার ডুব দিয়েছে তারা শুধু ডুবে যায়নি, তাদের আত্মা জলের নিচে চিরকালের জন্য বন্দী হয়ে আছে। আর সেই কারণেই রাতে এই পুকুর থেকে কান্নার মতো শব্দ ভেসে আসে। রতন ছিল বিজ্ঞান মনস্ক। সে এই কুসংস্কার মানতে নারাজ। সে পুকুরটির ভূতাত্ত্বিক রহস্য উদযাপন করতে চেয়েছিল। তার সন্দেহ ছিল জলের নিচে হয়তো কোনো উষ্ণ প্রস্রবণ আছে। একদিন পূর্ণিমার রাতে রতন একা পুকুরের ধারে গেল। তার সঙ্গে ছিল কিছু বৈজ্ঞানিক সরঞ্জাম, জলের নমুনা সংগ্রহের জন্য। রাত তখন প্রায় 1টা। চারদিকে কেবল জোনাকির আবছা আলো। রতন তখন পুকুরের কিনারায় দাঁড়ালো। তখন সে অনুভব করলো অন্যান্য রাতের চেয়ে আজ পুকুরের জল বেশি শান্ত, মসৃণ। শ্যালোর স্তরটিও যেন সরে গেছে। পুকুরের গাঢ় কালো জল পূর্ণিমার আলোয় এমনভাবে চিকচিক করছিল যেন জলের নিচে হাজার হাজার তারা জ্বলছে। হঠাৎ রতন স্পষ্ট শুনল পুকুরের গভীর থেকে কেউ যেন খুব নিচু স্বরে তার নাম ধরে ডাকছে। কিন্তু সেই স্বরটি ভয়ঙ্কর নয়, বরং অত্যন্ত মধুর এবং আকর্ষণীয়, যেন কোনো নারী তার দীর্ঘদিনের প্রিয়জনকে ডাকছে। রতন প্রথমে ভাবলো এটা তার মনের ভুল, কিন্তু যখন সে জলের নমুনা নিতে রশির সাহায্যে বালতিটি নামালো তখন সে দেখল জলের মধ্যে একটি অত্যন্ত সুন্দরী নারীর মুখ ভেসে উঠেছে। তার লম্বা কালো চুল জলে ভাসছে, আর তার চোখ দুটো যেন সেই চিকচিক করা তারার আলো দিয়ে তৈরি। নারীটি হাত বাড়িয়ে রতনকে ইশারা করলো। তার কণ্ঠস্বর কানে এলো, এসো রতন, এই জল তোমাকে দেবে প্রশান্তি আর সেই সকল প্রশ্নের উত্তর যা তুমি খুঁজছো। এসো আমার পাশে চিরকালের জন্য এসো। রতন সম্মোহিত হয়ে গিয়েছিল। বৈজ্ঞানিক যুক্তি, সতর্কতা সবকিছু ভুলে সে পুকুরের দিকে ঝুঁকতে শুরু করলো। তার মনে হলো পৃথিবীতে এর চেয়ে সুন্দর, এর চেয়ে নিরাপদ স্থান আর নেই। সে যেন তার সমস্ত জীবনের আকাঙ্ক্ষা এই জলের গভীরে খুঁজে পাচ্ছে। যখন সে জলে নেমে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে রতনের সঙ্গে হাবিব, সে ছিল এই গ্রামেরই একজন। রতন গ্রামে আসবার পরে তার সঙ্গে সখ্যতা গড়ে ওঠে। তো হাবিব তখন ঘটনাস্থলে এসে পৌঁছালো। হাবিব একজন স্থানীয়।
তাই সে এই কিংবদন্তিকে বিশ্বাস করত। সে দেখল রতন পুকুরের প্রায় কিনারে, তার চোখ খোলা, কিন্তু সেখানে কোনো দৃষ্টি নেই। তার মুখভঙ্গি এমন যেন সে কোনো স্বপ্নরাজ্যে প্রবেশ করছে। হাবিব চিৎকার করে রতনকে ডাকলো, কিন্তু রতন তাতে কোনো সাড়া দিল না। হাবিব দ্রুত রতনকে পেছন থেকে ঝাপটে ধরে টেনে নিয়ে যেতে চাইল, কিন্তু সে অবাক হলো। রতনের শরীর যেন বরফের মতো শীতল এবং অস্বাভাবিক ভারী হয়ে গেছে। রতন তখন নিজেকে ছাড়ানোর জন্য হাবিবের সঙ্গে ধাস্তাধস্তি শুরু করলো, কিন্তু তার চোখ তখনও সেই জলে ভাসমান নারী মূর্তির দিকে স্থির। তখনই হাবিব লক্ষ্য করলো পুকুরের গভীর থেকে কালো শ্যাওলা ঢাকা কিছু শিকলের মতো জিনিস দ্রুত গতিতে রতনের পায়ের দিকে উঠে আসছে। সেই শিকলগুলো রতনের পা জড়িয়ে ধরতেই রতন একটি বিকট চিৎকার করলো, যা কোনো মানুষের চিৎকার নয়, বরং যেন জলের গভীরে চাপা কোনো আর্তনাদ। হাবিব তার সমস্ত শক্তি দিয়ে রতনকে টেনে ধরলো। সেই রতনের শার্ট ধরে সজোরে টেনে নিয়ে গেল। যখন রতনের পা জল থেকে উঠে এলো, তখন হাবিব দেখলো রতন যেখানে দাঁড়িয়ে ছিল সেখানকার মাটি থেকে শ্যাওলা আর ভেজা মাটি গলে জলের ভেতরে ডুবে যাচ্ছে, যেন কোনো অদৃশ্য শক্তি মাটিও গ্রাস করছে। তারা দ্রুত পুকুর থেকে অনেক দূরে সরে গেল। পরের দিন সকালে রতনের জ্বর এলো প্রচুর। সে কোনো কথা বলতে পারছিল না। তার শরীরের তাপমাত্রা ছিল অস্বাভাবিকভাবে কম, আর তার চোখ দুটো সবসময় পুকুরের সেই গাঢ় কালো জলের মতো লাগছিল। হাবিব গ্রামের পুরোহিতের কাছে গেল। পুরোহিত সবকিছু শুনে বললেন, ওকে নিশি জল ছুঁয়ে গেছে। ওর আত্মা পুরোপুরি চলে যায়নি, কিন্তু জলের লোভ ওকে এখনো টানছে। একমাত্র উপায় হলো আগামী পূর্ণিমার আগে ওকে ওই জল থেকে সম্পূর্ণ আলাদা রাখা। কিন্তু রতনের ওপর সেই জলের মায়া এতটাই তীব্র ছিল যে সে বারবার জানালা দিয়ে বাইরে তাকাতে থাকতো, যেন সেই পুকুর তাকে ডাকছে। এক রাতে রতন ঘুমন্ত অবস্থায় উঠে বসলো। সে যখন তার আর রতন নয়, যেন অন্য কোনো সত্তা তার শরীর নিয়ন্ত্রণ করছে। সে হেঁটে হেঁটে ঘরের বাইরে যেতে শুরু করলো। হাবিব জেগেছিল, তাই সে তাকে ঝাপটে ধরল। রতন তখন চিৎকার করে উঠল, কিন্তু তার কণ্ঠ হচ্ছিল সেই নিশি জলের নারীর মতো শীতল এবং চাপা। আমাকে ছেড়ে দাও, আমার চুক্তি এখনো বাকি, আমার প্রশ্নের উত্তর এখনো জলের গভীরে আছে, আমি চির শান্তি চাই, সে আমার জন্য অপেক্ষা করছে। হাবিব লক্ষ্য করল রতনের শরীর থেকে জলীয় বাষ্প বের হচ্ছে, আর তার গায়ের চামড়ার নিচে শিয়ালের মতো সবুজ রেখা ফুটে উঠেছে। হাবিব বুঝতে পারল রতনের আত্মা হয়তো এখনো জলে চলে যায়নি, কিন্তু তার শরীর এখন সেই জলের সত্তার নিয়ন্ত্রণে। পরের পূর্ণিমার আগের রাতে পুরোহিতের পরামর্শে হাবিব কিছু প্রাচীন মন্ত্রপুত ফুল আর চাল পুকুরের কিনারায় রাখলো। সে প্রার্থনা করলো যেন নিশিজল রতনের উপর থেকে তার অধিকার ছেড়ে দেয়। যখন সে পুকুরের দিকে ফিরে তাকালো, তখন সে ফুলের ওপর জলের ছিটা পড়ল, আর সেই শ্যাওলা ঢাকা পুকুর থেকে একটি দীর্ঘ মর্মস্পর্শী কান্নার শব্দ এসে এলো। সেই কান্নায় কোনো সুর ছিল না, কিন্তু ছিল হাজার বছরের চাপা বেদনা। রতন সেই রাতে থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল, কিন্তু সে আর কখনো নলডাঙ্গার সেই পুকুর বা জলস্থান নিয়ে কথাবার্তা বলেনি। সে গবেষণা ছেড়ে দিল। তার শরীরে এখনও সেই অস্বাভাবিক শীতলতা এবং শ্যাওলার মতো সবুজ দাগ রয়ে গেছে। সে আর কখনো পূর্ণিমার রাতে ঘরের বাইরে যায় না, কারণ সে জানে সেই পুকুরের জল, সেই নিশি জল এখনও তাকে ডাকছে। আর নলডাঙ্গার মানুষ আজও বিশ্বাস করে প্রতি পূর্ণিমার রাতে কান্নার পুকুরে যেন দীর্ঘশ্বাস শোনা যায়। তা কেবল নিশি জলের নয়, তা সেই অসংখ্য আত্মার আর্তনাদ, যারা আজও সেই শ্যাওলা ঢাকা জলের গভীরে চিরকালের জন্য বন্দী আছে। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আর তিনি তাদের গল্পের মধ্যে তার নাম এবং ঠিকানা আমাকে বলেছেন, কিন্তু সেগুলো যেহেতু প্রকাশ করতে বারণ করেছে, তাই আমরা প্রকাশ করিনি। তো কেমন লাগলো ঘটনাটি আমাদের নিশ্চয়ই জানাবেন। আমার তো অনেকটাই ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। আর আমাদের মেইল করবেন বেশি বেশি করে, কারণ আপনাদের মেইল যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা ঘটনা পাঠাতে পারবো না। আপনাদের মেইলও আমাদের শোটার জন্য অনেক 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 বেশি জরুরি।
সেই জন্য আমাদের বেশি বেশি মেল করবেন। আমাদের মেল অ্যাড্রেস হলো voyerসময়@gmail.com। আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে যে ঘটনাটি শোনাবো তা আমার মামার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা। আমার নাম ঠিকানা গোপন রাখবেন ভাই। আমার মামা পদ্মাপাড়ের মানুষ। ছোটবেলা থেকে তার জীবন কেটেছে নদীর বুকে। তিনি জেলে ছিলেন না, তবে তার নিজের একটা বড় নৌকা ছিল। নদীকে তিনি ভালোবাসতেন, কিন্তু জীবনে এমন এক রাতের মুখোমুখি হয়েছিলেন যার পর থেকে পদ্মার গভীরতা দেখলে আজও তার গা কেঁপে ওঠে। এটি 70-এর দশকের শেষের দিকের গল্পটা। মামা তখন শক্ত সমর্থ যুবক। সে বছর পদ্মায় ভয়াবহ খরা চলছিল। নদী শুকিয়ে চর পড়ে গিয়েছিল অনেক দূর পর্যন্ত। পদ্মার সেই রূপ দেখে মামা অবাক হয়েছিলেন। এমন সময় তার নৌকা যেখানে নোঙর ফেলা থাকতো, সেই পুরনো মানসাঘাট থেকে কিছুটা দূরে একটি বিরাট চর জেগে ওঠে। একদিন বিকেলে মামা সেই চরে হাঁটতে গিয়েছিলেন। নরম পলি মাটির ওপর হাঁটতে হাঁটতে তিনি এমন কিছু দেখতে পেয়েছিলেন যা দেখে তার নিঃশ্বাস থেমে গেল। মাটির বুক চিরে বেরিয়ে আছে একটি বিশাল কালো পাথরের মূর্তি। মূর্তিটি কোনো চেনা দেবতা বা দেবীর নয়, এর গঠন ছিল অদ্ভুত। পাথরের ওপর কালো শ্যাওলা জমে গেছে, কিন্তু মুখটা দেখলে মনে হয় যেন কেউ জীবন্ত পাথরে চোখ মুখ বসিয়ে দিয়েছে। মূর্তির চোখ দুটি ছিল অর্ধোন্মুক্ত, আর তাতে এমন এক নিবিড় অপলক দৃষ্টি ছিল যা দেখলে মনে হতো যেন তা বছর ধরে নদীর তলদেশ থেকে কারো কিছুর অপেক্ষা করছে। মামার মনে এক তীব্র আকর্ষণ অনুভূত হলো। লোভ নয়, বরং এক অজানা শক্তি তাকে যেন টানছিল। তিনি বহু কষ্টে কোদালে দিয়ে মাটি খুঁড়ে মূর্তিটি তুললেন। এটি ছিল বেশ ভারী এবং ঠান্ডা। মামা মূর্তিটি তার নৌকায় করে বাড়িতে নিয়ে এলেন। মূর্তিটিকে দেখেই বাড়ির সবাই আটকে উঠল। মামা সযত্নে মূর্তিটিকে উঠোনে এক কোণে রেখে দেন। পরদিন সকালে এলাকার সবচেয়ে প্রবীণ ব্যক্তি, যিনি বংশপরম্পরায় ঘাটের দেখভাল করতেন, সেই কানাই সাধু এলেন মামার বাড়িতে। মূর্তিটা দেখে তিনি কপালে হাত দিলেন। কানাই সাধু বললেন, বাবা, তুমি কি সর্বনাশ করেছো? এটা কোনো সাধারণ মূর্তি নয়, এটা হলো অতরন্ত শক্তি। এর চোখ কোনোদিন ঘুমায় না। এই শক্তিকে 1000 বছর আগে বলি দিয়ে নদীর গভীরে পুঁতে দেওয়া হয়েছিল, যাতে এর ক্ষুধা শান্ত হয়। নদীর বুকেই এর স্থান। তুমি একে তুলে এনেছো মানে এর ঘুম ভাঙিয়ে দিয়েছ। সাধু আরও বললেন, এই মূর্তিটি নাকি এক অত্যাচারী জমিদার তার শত্রুদের নিরন্তর মানসিক কষ্টে ভোগানোর জন্য তৈরি করেছিলেন এবং নদীতে পুঁতে দিয়েছিলেন কাজ শেষে এক বিশেষ অশুভ পূজার মাধ্যমে। সাধু মামাকে দ্রুত মূর্তিটি নদীতে ফেরত দিতে বললেন, কিন্তু মামা তখন মূর্তিটির সৌন্দর্য এবং রহস্যে মুগ্ধ। তিনি সাধুর কথা হেসে উড়িয়ে দিলেন। মূর্তিটি ঘরে আসার পর থেকেই আমার মামার জীবনে নেমে এলো ভয়ঙ্কর পরিবর্তন। মামার রাতে ঘুমোতে পারতেন না। যখনই তিনি চোখ বন্ধ করতেন, তার কানে আসতো পদ্মার তীব্র জলের শব্দ, যেন স্রোত তার বিছানার নিচ দিয়ে বয়ে যাচ্ছে। স্বপ্নে দেখতেন সেই মূর্তিটি নদীর গভীর কাদা থেকে তার দিকে তাকিয়ে ফিসফিস করে রাখছে। সেই ফিসফিসানিতে কোনো ভাষা ছিল না, ছিল শুধু অসীম শীতল এক শূন্যতা। দিন দিন মামা যেন শুকিয়ে যাচ্ছিলেন। তার চোখ দুটো মূর্তির চোখের মতো অর্ধোন্মুক্ত আর লালচে হয়ে গেল। রাতে ঘুম না হওয়ায় তার শরীরে সবসময় থাকতো ক্লান্ত। এটাই ছিল অতন্ত্র শক্তির অভিশাপ। এটি তার ধারককে ঘুমোকে দিত না, তাকে জাগিয়ে রাখতো এক নিরন্তর ক্ষুধার সাক্ষী হওয়ার জন্য। মামা যখনই তার নৌকা দিয়ে নদীতে যেতেন, মাছেরা যেন দূরে পালিয়ে যেত। জাল ফেললে খালি আসতো, আর নদীর পানিও তার নৌকার চারপাশে অস্বাভাবিকভাবে রকমের স্থির হয়ে থাকতো। এক রাতে ঘুম না আসায় মামা উঠানে হাঁটছিলেন। তিনি দেখলেন মূর্তিটি যেখানে রাখা আছে তার চারপাশের মাটি স্যাঁতস্যাঁতে হয়ে উঠেছে, অথচ সে রাতে বৃষ্টিও হয়নি। আর মূর্তির ঠোঁটে লেগে আছে জলীয় বাষ্পের মতো কিছু তরল, যা অন্ধকারে চিকচিক করছে, যেন মূর্তিটি সারা রাত ধরে জল পান করছিল। আমার মামা তখন বুঝতে পারলেন মূর্তিটি শুধু তার ঘুম কেড়ে নিচ্ছে না, এটি আরও কিছু চাইছে। সেই সময় তার ছোট মেয়ে, অর্থাৎ আমার মামাতো বোন, হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন।
ডাক্তাররা কোনো রোগ ধরতে পারলেন না, কেবল শরীরটা যেন দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিল। একদিন গভীর রাতে যখন মামাতো বোনের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, মামা আবার সেই ফিসফিসানি শুনতে পেলেন। এবার আর স্বপ্নে নয়, বাস্তবে। মূর্তিদিক থেকে ভেসে আসা সেই ঠান্ডা স্বর বলল, তুমি আমাকে শান্ত রাখছো না, আমার খিদে বাড়ছে, আমাকে ফিরিয়ে দাও, অথবা আমার খাদ্য দাও, তোমার রক্তের বাঁধন। মামার আর বুঝতে বাকি রইল না, এই অশুভ শক্তি তার পরিবারকে ছাড়বে না। তিনি কানাই সাধুর কাছে গেলেন। সাধু বললেন, আজ পূর্ণিমা, নদী আর সবচেয়ে শক্তিমান। তুমি আজ রাতের গভীরে এই মূর্তিটি নদীতে ফিরিয়ে দাও, তবে মনে রাখবে সে এত সহজে তোমাকে যেতে দেবে না। সে তার রক্ষক খুঁজবে। পূর্ণিমার রাতে চাঁদ যখন পদ্মার মাঝখানে ঠিক মাথার উপরে, মামা তখন মূর্তিটিকে কাঁধে তুলে নিলেন। মূর্তিটি ছিল অসম্ভব ভারী, যেন এর ভেতরে পৃথিবী শুদ্ধ পঙ্কিলতা ভরে আছে। মামা তার নৌকা নিয়ে নদীর একদম মাঝখানে গেলেন, যেখানে গভীরতম স্রোত বইছে। রাত তখন প্রায় 12টা। জলের ওপর চাঁদের আলো পড়ে যেন এক রূপালি রাস্তা তৈরি হয়েছে। মামা যখন মূর্তিটিকে নৌকার পাড় থেকে নদীতে ছুঁড়ে ফেলতে গেলেন, তখন মূর্তিটি তার হাতে বরফের মতো জমে গেল। তিনি আর নড়াতে পারলেন না। ঠিক তখনই নৌকার পেছন দিকে নদীর গভীরতম অংশ থেকে কালো ধোঁয়ার মতো একটি আকৃতি ধীরে ধীরে জলের ওপর উঠে এলো। সেটি কোনো মানুষের আকৃতি ছিল না, ছিল জলের আর অন্ধকারের একটি জমাট আকার। তার শরীর থেকে তীব্র শীতল জল গড়িয়ে পড়ছিল। সেই জলীয় আকৃতির মামার দিকে তাকিয়ে কোনো কথা বলল না, শুধু তার দীর্ঘ ঠান্ডা হাত বাড়িয়ে দিল নৌকার দিকে। মামা দেখলেন সেই হাতটার আকৃতি মানুষের হাত নয়, বরং মাটির গভীরে পুঁতে দেওয়া শিকড়ের মতো। মামা তার সমস্ত শক্তি একত্র করে এক আল্লাহর নাম স্মরণ করলেন এবং মূর্তির গায়ে তার হাত থেকে পবিত্র কাদার প্রলেপ লাগিয়ে দিলেন। এটা ছিল কানাই সাধুর শেষ উপদেশ। সেই কাদা যা তাকে ঘুম পাড়িয়েছিল, সেটাই তার বাঁধন। যখনই কাদা লাগানো হলো, জলীয় আকৃতিটি তীব্র যন্ত্রণায় চিৎকার করে উঠল। সেই চিৎকারে পদ্মার জল যেন টলমাটল হয়ে গেল। সেই সূচক মামা মূর্তিটিকে সজোরে পদ্মার গভীরে স্রোতে ছুঁড়ে মারলেন। মূর্তি ডুবে গেল, আর সেই জলীয় আকৃতিটি বিকট শব্দে জলের গভীরে মিশে গেল। মামা কোনো মতে নৌকা চালিয়ে ভোর হওয়ার আগেই ঘাটে ফিরে এসেছিলেন। তার শরীর ছিল অবসন্ন, যেন কয়েক বছর ধরে তিনি ঘুমাননি। সেদিনের পর আমার মামা আর কখনো পূর্ণিমার রাতে একাকী নদীতে ধারে যাননি। মামা তো বোন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিল, কিন্তু মামার হাতে সেই রাতের ঘটনার ফলস্বরূপ একটি স্থায়ী চিহ্ন রয়ে গেছিল। তার হাতের চামড়া এমনভাবে শুকিয়ে গিয়েছিল যেন সেই রাতে মূর্তিটির হাতের সব শক্তি শুষে নিয়েছিল। নদীর সেই মনসা ঘাটটি আজও পরিত্যক্ত। কানাই সাধু বলতেন, পদ্মা সেই গভীর স্থানে মূর্তিটি এখনো আবার ঘুমিয়ে আছে, আর নদীর স্রোত এবং সেখানকার মানুষ যেন ফিসফিস করে সব সময় সাবধান করে, নদীর গভীরে ঘুমন্তকে জাগিও না, কারণ তাদের ক্ষুধা কোনোদিন শেষ হয় না। আমার মামা এখন অনেক বয়স্ক। তিনি আজকে অসুস্থ অবস্থায় আছেন। পরবর্তীতে এমন ঘটিত কোনো সমস্যা না হলেও তার শারীরিক অবস্থা এখন একটু বার্ধক্যজনিত খারাপ। তো কেমন লাগলো ঘটনাটি আমাকে জানাবেন ভাই। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে কোনো ঘটনাতে আবার পাঠাবো। যদি সিলেক্টেড হয় ঘটনাটি, তাহলে আমাকে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ভাই। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আপনাদের কেমন লাগলো একটু আমাদের জানাবেন। যদি ভালো লাগে আমাদের মেইল করবেন, অথবা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। খারাপ লাগলেও আমাদের জানাবেন। আর যারা আপনারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের পরবর্তী সামনে এগিয়ে যাওয়ার জন্য ওষুধ হিসাবে কাজ করে। আপনাদের জীবনে ঘটে যাওয়া অথবা আপনাদের জানা সকল সত্যি ভৌতিক ঘটনা আমাদের মেইল করুন। আমাদের মেইল অ্যাড্রেস ভয়েরসময়@gmail.com। সকল ঠিকানা দেওয়া আছে আমাদের ডিসক্রিপশানে, সেখান থেকে আমাদের খুবই সহজে খুঁজতে পারেন এবং আমাদের মেইল করতে পারেন। তাহলে আজকে এই পর্যন্ত ছিল ঘটনা। পরবর্তী এপিসোড অবধি আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর মোস্ট ইম্পর্টেন্টলি ভয়ের সময় সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।